সরকার কোন ক্ষমতা বলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখছে? বলে যে তারা ফ্যাসিস্ট হোক, বিচার হোক, সবটা ঠিক আছে, কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়ার কারণটা কি? তাহলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হলো না। এবং বেশিরভাগ লোকের বক্তব্য হলো আওয়ামী লীগকে ভোটে না দেওয়াটা হইল একচেটিয়া অন্যায্যভাবে ভোট করা। তারা ভোটে হেরে যাক, পালাই গেছে, যে পালানো সে পালাইছে, পালানো নিয়েও আমার দ্বিমত আছে। আমি সবসময় বলি পালাইলো কোথায়? সরকারের মদত ছাড়া 32 নম্বরে বাড়ি ভাঙে কীভাবে? সরকার এটা থামাইতে পারে না? সাধারণ গভর্নমেন্টের সরকার এটা থামাইতে পারে না? আচ্ছা, আমাদের গণভবন এটা জাদুঘর বানাচ্ছে, কার বাপের জায়গা কে জাদুঘর বানায় একটা সরকারের সম্পদ নিয়ে যাচ্ছে। এই সরকারের সময় বোধহয় অন্যতম আলোচিত বিষয় হলো মব। সে ধরেন যে এই যে পরবর্তীতে এতদিন পরেও কিন্তু সেই মবটা বন্ধ হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মব তৈরি করে পত্রিকা অফিস থেকে আরম্ভ করে বা নির্বাচিত ছাত্র সংসদের ছাত্র নেতারা শিক্ষকদের ধরে নিয়ে যাচ্ছে, এটা কেন কিছু হচ্ছে না? এই মবটা বন্ধ হচ্ছে না কেন? মবটা তো নিয়ন্ত্রণ কেন হয় না? নিয়ন্ত্রণ করবে কে? সরকার। সরকার তো নিয়ন্ত্রণ করে না, বরং আমি মনে করি সরকার এগুলোকে এনকারেজ করে। সরকারের মদত ছাড়া 32 নম্বরে বাড়ি ভাঙে কীভাবে? সরকার এটা থামাতে পারে না? সাধারণ গভর্নমেন্টের সরকার এটা থামাতে পারে না? আচ্ছা, আমাদের গণভবন এটা জাদুঘর বানাচ্ছে, কার বাপের জায়গা কে জাদুঘর বানায় একটা সরকারের সম্পদ নিয়ে যাচ্ছে। আমি আগে বলছি, সেই গণভবনের আগে দিয়ে চলার সময় হাসিনা শেষের দিকে আমরা মিরপুর থেকে বাসে আসলে বাসটা ওই রেসিডেন্সিয়াল স্কুলের উত্তর পাশ দিয়ে ঘুরিয়ে তারপর পশ্চিম পাশ দিয়ে তারপর দক্ষিণ পাশে ঘুরিয়ে নিত, হাসিনার গণভবনের সামনে দিয়ে যেত না। আবার যেই হাসিনা চলে গেল তখন গণভবনটা অরক্ষিত রেখে সবাই চলে গেলো। তো একটা বিল্ডিংয়ে তো রক্ষা করতে পারলো না। তো যারা একটা বিল্ডিং রক্ষা করতে পারে না, বঙ্গবন্ধুর বাড়ি রক্ষা করতে পারে না, তো সেই সরকার তো মবকে এনকারেজ করে বলা যায়। ঘটনা ঘটে যাওয়ার পরে বলে যে এটা বোধহয় ঠিক হয় না, এই জাতীয় কথা বলে। এইবার দেখলাম ওই যে ওসমান হাদি মারা যাওয়ার পরে কোনো টিভিতে দেখাচ্ছে এক লোকে একটা ইট দিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে আরেকটা ইট ভাঙতেছে। তো জিজ্ঞেস করতেছিল তুমি কতক্ষণ? বলে চেষ্টা করি যতক্ষণ পারি। তো যেখানে এই জিনিসগুলো রাষ্ট্রীয়ভাবে অ্যালাউ করা হয়, সামাল দেওয়া হয় না। অংশ দুটো, হয়তো সামাল দেওয়া হয় না, নাহলে পারে না। পারে না মানে অপদার্থ, ইচ্ছে করে পাচ্ছে না। আর সামাল দেওয়া হয় না মানে এনকারেজ করছে, তাহলে এভাবে থামবে না। আমি এই কথা বলছি না, আমি যাওয়ার পরে দেখা যাবে হয়তো আমার বাড়ি ভেঙে দেবে। এগুলো মেনেই এখন কথা বলতে হবে। এখন যে অবস্থা, সেখানে আপনি যে কোনো মুহূর্তে আপনার যান খতরা যাবে, মেনেই কথা বলতে হবে। যেমন আপনি তো, আমি জানি যে সাধারণ মানুষের সাথে এগুলো আলোচনা করেন, রিক্সাওয়ালা, ভ্যানালা, পানালাদের সাথে আপনার কথাবার্তা বলেন। আপনি মাঠের পালস কি পাচ্ছেন? সবাই নির্বাচন চায়। সাথে আমি আমজনতার সাথে মিশা, আজকে সকালেও হাঁটার সময় একজন বলতেছে যে সবার একটা ক্ষোভ আছে, সেটা হইল সরকার কোন ক্ষমতা বলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখছে? বলে যে তারা ফ্যাসিস্ট হোক, বিচার হোক, সবটা ঠিক আছে, কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়ার কারণটা কি? তাহলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হলো না। এবং বেশিরভাগ লোকের বক্তব্য হলো আওয়ামী লীগকে ভোটে না দেওয়াটা হইল একচেটিয়া অন্যায্যভাবে ভোট করা। তারা ভোটে হেরে যাক, পালাই গেছে, যে পালানো সে পালাইছে, পালানো নিয়েও আমার দ্বিমত আছে। আমি সবসময় বলি পালাইলো কোথায়? হাসিনা কি নিজে ইরানের শাহের মতো প্লেন চালাই চলছে? পালাইলো? তারা তো সসম্মানে আরেক দেশে কীভাবে গেল? ইজ্জতের সহিত গেল। তো ভোটের মধ্যে এই একটা আপত্তি আছে, কারণ তাদেরকে ভোটে না দেওয়া। আরেকটা হইলো এখন যে একটা কি জাতীয় পার্টি যেন ভোট না করতে পারে, তাদের বিরুদ্ধে মব জাতীয় বা যে একটা চাপ সৃষ্টি করতেছে কারা কারা, সেটাও মানুষ পছন্দ করতেছে না। সাধারণ মানুষ যারা ভোটে আগ্রহী, ভোট চায়, তাদের বক্তব্য হলো সবাই ভোটে আসুক, জনগণ যাকে ভোট দে সে নির্বাচিত হবে, নাহলে সে বাদ যাবে। আর সবচেয়ে একটা মজার জিনিস আমি এই লক্ষ্য করলাম 3-4 দিন আগে, একটা সাধারণ মানুষের কথা, এটা আবার গতকাল বা পরশুর টক শোতে ওই এই বিভাগের মঞ্জু সাহেব নাকি একজন থেকে শুনলাম, এই সাধারণ লোকটা বললো যে জোট বাদ দেন, ভোট যদি করবে এত দল করবে, কোনো জোট হতে পারবে না, যার যার ভোট শেষে দেবে, নিজের মার্কায় দাঁড়াবে। তো তখন জোট নিয়ে আমি বললাম যে দেখেন জোট, আমার এক বাচ্চা নাতির একবার আমি জোট লিখতে বলছিলাম যে জোটের বান্নার লেখো, তো সে GOAT লিখছে। এটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হলো। তার কাছে তো ইংরেজিতে জোট GOAT। আমি দেখলাম যে আসলে সে ঠিক কথা তো দরবেশের মতো বলে ফেলছে, জোটের বানাম GOAT হয়েছে। এটা বন্ধ করা দরকার। আর পালস হইল সবাই নির্বাচন চা। আপনার নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রচার প্রচারণা এখনও নিয়ম মাফিক শুরু হওয়ার কথা নয়, কিন্তু এটা তো বহু আগের থেকেই চলছে। আমি আমার বাসার পাশে গতকাল দেখলাম একভাবে এক একজন চালাচ্ছে। গতকাল কোনো বড় মানুষের জন্মদিন উপলক্ষে মেডিকেল ক্যাম্প করেছে, কেমন? তো এখন চিকিৎসা দেওয়ার জন্য, জনসেবার জন্য করা হয়েছে তার জন্মদিন উপলক্ষে। কিন্তু আসলো কে? আসলো সেই দলের MP প্রার্থী। তার জন্য স্লোগান হচ্ছে, সবাই তাকে সাদরে বলতেছে আমরা আছি তোমার সাথে। এটা দেখলাম এক দলের, মনে করুন সেই দলটা হইলো বাজাত, বাংলা জাতীয় দল, এটা দেখলাম। আবার আজকে আমি একটা দাওয়াত পেলাম
ছোট্ট দাওয়াত, আমি যেখানে থাকি সেখানকার 2টা রোডের লোকজন মিলিত হবে, নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করবে। কিন্তু সেই সমস্যা আলোচনার মধ্যে ওই আসনে, ঢাকা 14 আসনে যিনি প্রার্থী জামায়াতের, তাকে প্রধান অতিথি করে রেখেছে। তো গরবা বৈঠক এবং বলছে যে এখানে উনি ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান ভাই প্রধান অতিথি থাকবেন, এটার প্রার্থী। তো তাহলে কি হচ্ছে, 2 রাস্তার বাসিন্দাদের আলোচনার মধ্যে ওই এমপি প্রার্থী আবার প্রধান অতিথি কেন আসতেছে? তাহলে চলতেছে আলোচনার মাধ্যমে প্রচারণা চলতেছে এবং এটা লক্ষণটা ভালো হচ্ছে। আমি মনে করি যে ভোটটা হয়ে যাক, যেমনই হয়। এবং এই ভোটটা হইলে ইউনূস সরকারকে তো আমি সবচেয়ে ফেলও করতে পারে নাই বলি, দ্য মোস্টেস্ট উইকেস্ট গভর্নমেন্ট বলি। এই ভোটটা কোনো রকমে সেরে দিতে পারলে তারা অন্তত 33 দিয়ে পাশ করানোর চিন্তাটা আমি করতে পারবো। যে আপনি বলছিলেন যে এই নির্বাচনটা যদি মোটামুটি করে ফেলতে পারে তাহলে আপনি 33 দিয়ে পাস দিবেন, তার মানে এখনো পাস করে নাই? জি না, এখনও পাশ করে নাই, মানে এখনও ফেল করার পর্যায়েও নাই। কারণ 33 ফাইলে যদি পাশ হয় আমাদের আগের আমলের হিসাব অনুযায়ী, তাহলে 32 ফাইলে ফেল, 31 ফাইলে ফেল, 25 পর্যন্ত নাও ফেল ধরি। কিন্তু 5, 6, 7, 8 পাইলে তো ফেলও করে না, এখনও সেই পর্যায়ে আছে। কারণ যতগুলো কাজ করেছে, যেমন একটা সংস্কার কি খেলা করলো না, কতগুলো লোক পুষলো, কতগুলো A4 সাইজের কাগজ দিয়ে বান্ডিং করলো, এখন ওই কোথার থেকে হায়ার করা আলী রিয়াজ আনলো, আবার ক্যানভাস করতেছে গণভোটের জন্য। এগুলো তার কাজ না। হ্যাঁ, এখন এগুলো ইউনূসের কাজ না, যেটার জন্য আসছে। বিপ্লবের সরকার তো এটা বলা যায় না, বিপ্লবী হয় নাই, আন্দোলনের সরকার হিসেবে আসছে। কিন্তু যেই কাজগুলো করছে সরকার হিসাবে, এগুলো তার করার কাজ না। তার বড় কাজ ছিল সে যদি নির্বাচনটা সুন্দরভাবে করে দিবে, এটা ফেয়ার করে দিতে পারলে হয়তো, নিরপেক্ষ থাকলে হয়তো। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে তো কোনো তার নজরই নাই। এবং নজর থাকবে কেন? আমি যেটা আগেও বলি, এখনও বলি, হাসিনা ইউনূসবাজি করেছে। ইউনূস সাহেব যত পারে নাস্তানাবুদ করার জন্য কোনো পথ বাকি রাখে নাই। আর ইউনূস সাহেব এখন সেটার প্রতিশোধ দিয়ে হাসিনাবাজি করতেছে। নিজের ব্যক্তি স্বার্থে যেগুলো লাভজনক আছে, মামলা প্রত্যাহার, ট্যাক্স থেকে মওকুফ নেওয়া, বা নিজের বিল্ডিং করা, ইউনিভার্সিটি করা, লাইসেন্স নেওয়া, সেগুলো উনি করতেছেন। তাহলে এগুলো দিয়ে তো সরকার প্রধানকে আমরা বিবেচনা করব না। নোবেল প্রাইজ পেয়ে উনি যতটুক আসমানে চলে গেছিলেন, যে আশা নিয়ে আমি নিজেই বলতাম যে তাকে 5 বছর সময় দেওয়া হোক, আশাপ্রদ কথা বলছিলেন উনি। ওই নোবেলের সংবর্ধনা দিল বঙ্গবন্ধু, তখন উনি এগুলো শুনিয়েছেন। কিন্তু কার্যত কাজে এসে গেল, উনি ওই যে নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত। কোথার থেকে হায়ার করা কিছু লোক আনছে, আমার নিজের ব্যাচেরও কয়েকজন আছে এদিক সেদিকে, এগুলা কেউ চিনে না, জানেন না, বাংলাদেশের কোনো কাজে লাগে নাই। আপনার একটা কথা তো বাংলাদেশের সবসময় প্রচলিত থাকে, যে লোকটা আপনার খোঁজ নেয়, সবসময় আপনার পাশে থাকে, সেই লোকটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট হবে নাকি ওই আমেরিকা সারা জীবন থাকিয়া বিদেশি নাগরিক হইয়া সেখানে কিছু পাইয়া আসে একদিন হঠাৎ করে টুপি মাথায় দিল, হ্যাঁ, ইফতারের সময়, সেটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে। সাধারণ মানুষ এই জাতীয় বাইরের আমদানি করা লোক পছন্দ করে না। যেমন 111 সরকারের সময় ফখরুদ্দিন কোথা থেকে এসছে? তারা নিজের সুবিধার জন্য সিএসপি চাকরি থেকে, জয়েন্ট সেক্রেটারি লেভেল থেকে চলে গেছে, বাইরে নিজের আখের গুছাইছে, নিজে কাজ করছে, তারপরে সুযোগ বুঝে এখানে হয়। তো এবারও এখানে সুযোগ বুঝে অনেকগুলো হয়েছে। তো এদের তো পাশ করার কোনো ক্যাপাসিটি নাই, উপায় নাই। কোনটা? নিজের পেছন দিয়ে বের হওয়া, সামনে দিয়ে বের হওয়া, মলমূত্র দুইটাই না ভাগ লেগে গেলে নিজের গায়ে পরিষ্কার করার জন্য পানি দরকার। টিস্যু দিয়ে তো মুসলিটা পরিষ্কার হয় না। পানি যতক্ষণ পাওয়া না যায় ততক্ষণ নিজের প্রস্রাব দিয়ে নিজের মল পরিষ্কার করে হলেও একটু ভালো থাকার চেষ্টা করা। এখন কোনো রকমের নির্বাচনটা সেরে দিলে ওনার জন্য সিভ এক্সিট হয়, উনিও বাঁচেন, আমরাও বাঁচি, তখন ওরা আমি 33 দিয়ে পাশ করাতে পারি। বদিউর রহমান, আপনি এই গণভোটের বিষয়টা আপনি কীভাবে দেখেন? বিশেষ করে জনগণ এটা বোঝে কিনা, এবং বুঝলেও সরকারের যে পার্টি হয়ে যাওয়া এখন সমালোচনা আছে, সরকার কেন এটা প্রচারণা করছে? আমি তো এই সরকারের গণভোট যে এখন দিচ্ছে এটাই পছন্দ করলাম না। কেন? তাকে গণভোট করার এখতিয়ার কে দিয়েছে? ইউনূস গণভোট দিলে যখন ক্ষমতা নিল 8ই অগাস্ট, সেই সময় তাড়াতাড়ি করে একটা গণভোট দিত যে আমি এটা করব। কেমন? এই সংস্কার যেগুলো করব, এটাতে আপনারা রাজি আছেন কিনা? বা তখনই বুদ্ধি করে বলতো যে আমি 5 বছর ক্ষমতা থেকে এই পরিবর্তন করব, আপনারা হ্যাঁ বলেন কিনা? সেটা না করে এখন দুনিয়ার কোথার থেকে আগরা অচেনা লোকজন হায়ার করা, কনসালটেন্টের মতো লোকযোগ আইনা অথর্ব কিছু লোক দিয়ে এগুলো করছে। এগুলো তো দিজ আর নট নান অফ হিজ বিজনেস। কিন্তু এই যারা করছে এদেশের পলিটিক্যাল পার্টিগুলো তো দিনের পর দিন অংশগ্রহণ করছে, তার মানে এটা রাজনৈতিক দলগুলোরও তো সম্পদ হয়ে দাঁড়ায়। শুনেন, এটা ব্যাখ্যা বলি। কিল কয়টা খাইতে পারবেন? একটাও না। হাত পা বেঁধে দিলে সবগুলো। রাজনৈতিক দলগুলো তো মানকার সিপাই পড়েছে ইউনূসের এই সরকারের আমলে, বেকায়দায় পড়ছে। যদি তাদের আলোচনায় না আসে তাহলে এটাকে ফ্যাসিস্টের দোষর ভাববে। এমনি তো একটু ফার্ম থেকে চুন খুঁজলে বলে যে ফ্যাসিস্টের দোষর। কেমন? আর রাজনৈতিক দলগুলো তো নিজেদের কোনো চরিত্র নাই, ওই যে অন্য দলের মার্কা দিয়ে ভোট করে, অন্য দলের লেজুর হয়ে যায়। নতুন যাদের নিয়ে আশা ভরসার কথা ছিল তারা চলে গেল 71-এর সেই নির্মম দল, হ্যাঁ, সেই দলের সাথে জোটে চলে গেল। সংস্কারের তার করতে হলে আগে তখন গণভোট দেওয়া দরকার ছিল। এখন গণভোট দিলে কেন মানুষ মানতেছে যে কোনো রকমে একটা নির্বাচন হয়ে যাক, এটা নিয়ে যদি রাজনৈতিক দলগুলো বাড়াবাড়ি করে চায় তাহলে ইউনূস তো খুশি হবে, তাহলে আরও লিঙ্গার করবে, আরও থাকতে চাইবে, ভোটটা হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, হোক। দ্বিতীয় জিনিস আছেন গণভোট। মানুষ গণভোট এখন বুঝে না।
আমি তো বাগানের আমজনতার সাথে বসি, বুঝে না। তো একজনে তো আমার বলে ফেলতে যে গণভোট কি, ইউনুস বনাম হাসিনা নাকি, যে এটা কি হাঁ দিলে ইউনুস হবে, না দিলে হাসিনা হবে, সেটা নাকি। আমি টাব্বুস হয়ে যাই, তাদের মাথায় তো বুদ্ধি আছে যে এটা কিসের গণভোট, ইউনুস বনাম হাসিনা। আবার আরেকজন বলতে যে হাসিনা থাকলে তো ভালোই ছিল, যেটাই হোক চুরিদারি করছে, কিছু কাজ করছে, এখন তো কাজই হয় না। তো মানুষের বিনিয়োগ গণভোটের মধ্যে আমজনতা অনেকেই বুঝে না, আমি নিজেও কোনো আগ্রহ পাই না, কারণ এই সংস্কারগুলো, এই কাজগুলো ইউনুসের কাজ নয়। সংসদে প্রথম গণভোটের বিষয়ে একটা সিদ্ধান্ত হতে হয়, তাহলে আপনি সংসদ মানছেন না, আইন অনুযায়ী সংবিধান মেনে করছেন না, তারপরে যদি সংবিধান সম্মত হয়ে আসতো সেটা হতো। আসেন, এখন সবাই সই করছে, পাশ হইল। পাশ হওয়ার পরে যদি বাজাত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা কোনো রকমের সব হজম করে চুপচাপ আছে, ভোটটা হোক, ক্ষমতা এসে যায়, তারা যদি ওভারওয়েলমিং মেজরিটিতে এসে যায় বা 2/3 মেজরিটিতে এসে যায় সমমনা সহ, তারা যদি এই গণভোটটা না মানে, সংসদে পাশ না করে, কি হবে? কি হবে? শেখ হাসিনা তো কত কিছু করে গেছে, এটা নাই ওটা নাই, তারপরে এই আন্দোলনের পরে সব চলে গেছে, কি হলো? সংসদে যদি এটাকে রেটিফাই না করে, সেই সময় গ্রহণ না করে, কিংবা যে রাজনৈতিক দল বা জোট ক্ষমতা আসবে তারা যদি স্বেচ্ছায় তাদের নিজের তরফ থেকে এটা মানতে না চায়, তাহলে এটা কোনো কাজে আসবে না, এটা বাস্কেট পেপারে চলে যাওয়ার মতো অবস্থা হবে। নির্বাচনের পরবর্তী বাংলাদেশকে কিভাবে আপনি ফোরসি করেন? এইবার নির্বাচনের সরকার তো গঠিত হয়ে গেছে বলতে পারেন আপনি, কারণ দেশি বিদেশি সবাই যেভাবে এক জায়গায় ধর্ণা দিতেছে, দেখা করতেছে, এটাও তো ভোটের প্রচারণা হয়ে যাচ্ছে যে হ্যাঁ ধরে নিয়ে যাচ্ছে তারাই হচ্ছে। আমি তো প্রায় গড়ে 2 মাসে একবার গ্রামে যাই, এবার একটু বেশিও যাওয়া হয়েছে বিভিন্ন কারণে। মানুষ এখন বুঝে আওয়ামী লীগ যেহেতু নাই, তাদের ভোট দেওয়া যায় না, অতএব বাজার চলে আসবে, যেটা বিএনপি, যে তাদেরকে ভোট দেবো তারা আসবে। আর জামাত যেটা চেষ্টা করতেছে সেটা হলো সময়ের বরপুত্র হিসেবে তারা চাচ্ছে, তাদের শিবির কয়েকটা ইউনিভার্সিটিতে 4-5 সাথে যে ইতিহাস আসছে সেটা হয়, ওইটা আর এটা মিলবে না। তো আমার কাছে ইন্টারেস্টিং হয়, জেনারেল পাবলিক কিন্তু খুব উইটি, কেমন এই যেমন আগে বলছে যে নৌকা আর ধানের শীত 2 সাপেরই একই বিষ, এভাবেও কথা বলছে না। আর এখন জামাত নিয়ে যারা বেশি উৎফুল্ল, জামাতের কিছু নীতি আছে, অনেকে পছন্দ করে, তারা চোর হারমাদ না, তারা নিয়ম মানে, কমিউনিস্ট থেকে শক্ত নিয়মে, এত নিয়ম মানে যে যদি বলে আকাশের পা কাইটা রক কাইটা দিলে বেসতে যাবে, তখন পাটা কাইটে দিবে, এখানে আর কোনো নাটা নাই। আর তাদের কর্মী জেলে গেলে এটার বরণ পোষণ তারা বরণ, এগুলো ঠিক আছে। কিন্তু একটা সাধারণ লোক সুন্দর কথা বললো যে জামাত তো ভাই শিবিরের মতো যে ভোটে আসে যাব, তো সব সরকারই তো দেখলাম, হ্যাঁ আওয়ামী লীগের সরকার দেখলাম, বিএনপি সরকার দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, জামাতেরটা দেখা বাকি ছিল, তাহলে এই জাতীয় একটা মত আমারও ছিল। তো সাথে আরেকজন উত্তর দিতেছে, দুনিয়াতে তো অনেক কিছুই খাইয়া, নিজের মলটা তো খাই না, ওইটাও নিয়ে একটু খাইয়া দেখো, তাহলে এটাও তো একটা অভিজ্ঞতা হবে। জবাব তো উইটি পাবলিকের কোনো তা, আপনি যত লোকের সাথে মিশবেন, খুব সূক্ষ্ম বুদ্ধি আছে। এখন আমি যেটুকু বুঝতেছি, ক্ষমতা এখন এজ অফ টুডে যেটা আছে, বাজাত ক্ষমতায় আসতেছে, সবাই সেভাবে তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমার ভয় আছে, কারণ বাজাদের আমল তো আমি দেখেছি, সময়ের পুত্র হিসেবে জিয়াউর রহমান ক্ষমতা কনসলিডেট করেছে, তার প্রশাসন শক্ত ছিল, নিয়ম মাফিক ছিল, এবং জিয়ার প্রশাসন বাংলাদেশের পুরো যত সরকার আমি নিজে কাজ করেছি দেখে তার মধ্যে সর্বোত্তম ছিল। তিনি দলীয়করণ করেন নাই, যদিও তিনি দলছুট আওয়ামী বিরোধী সবগুলো নিয়ে করছেন, কিন্তু জনপ্রিয় হয়েছেন। ছোট্ট একটা উদাহরণ দিই, মোহাম্মদ আলী সাহেব নরসিংদী বাড়ি, পরে স্বাস্থ্য সচিব ছিলেন, আওয়ামী লীগের একবার মনোনয়ন পেয়েছিলেন, উনি তখন জয়েন্ট সেক্রেটারি হিসেবে তাকে ইয়ারডিতে পোস্টিং দিতে চাইল, ইয়ার আমলে। মুহিত সাহেব তখন ইয়ারডি সেক্রেটারি, পরে অর্থমন্ত্রী ছিল যে মাল মুহিত। তো কয়েকজন জিয়াউর রহমান সাহেব বলতেছে যে মোহাম্মদ আলীকে ইয়ারডির মতো গুরুত্বপূর্ণ জায়গায় জয়েন্ট সেক্রেটারি দিবেন না, কারণ উনি তো বঙ্গবন্ধু ভক্ত, ফরিদপুরে ডিসি করছিল বঙ্গবন্ধু, সেগুলা বলে টলে বঙ্গবন্ধু ভক্ত। জিয়াউর রহমান জিজ্ঞেস করছে অফিসার দক্ষ কেমন, বলে যে ওইটা শতভাগ দক্ষ, সততা, বলে যে আনকোশ্চেনেবল অনেস্ট। বলে তাহলে বঙ্গবন্ধু ভক্ত হইলে আমার অসুবিধা কি? আমার দক্ষতা যদি ভালো থাকে, সততা যদি সন্দেহাতীতভাবে সৎ হয়, তাহলে আমার সেটাই তো দরকার, তাকে ওখানে পোস্টিং দিয়েছে। ঠিক তার বিপরীতে জিয়াউর রহমানের ওয়াইফ যখন ক্ষমতায় আসলো 91-তে, তিনি তো সেটা করেন নাই, তিনি টোটাল দলীয়করণ করে দিলেন, এবং আওয়ামী লীগ নামের পাশে বিএনপি যে জামাত লেখা চালু করলেন, খালেদা জিয়ার আমলে এটা চালু হলো। প্রথম 91-তে ফেব্রুয়ারি মাসে গণপদোন্নতি দেওয়ার সময় 92, সেই সময় এই দলীয়করণ শুরু। এই দলীয়করণ এমন শুরু হইল যে এটার প্রভাবে পড়ে জনতার মঞ্চ হইল, কোনো সঠিক বিচার হইল না। তারপরে পান্ডা গার্ডেনে বিয়ের উৎসব করিয়া সেখানে আরেক দল বসলো, আওয়ামী লীগের লোকজন, তারপরে উত্তরাতে বিএনপি লোকজন। এই দলীয়করণ তারা আবার করবে কি না, এটা একটা ভয়ের কারণ আছে। কারণ যতই এখন বলুক নিরপেক্ষ সুন্দর কথা বলতেছে, আসলে কোর গ্রুপ তাদের এখনও সেই দলে মাতি হচ্ছে। শিক্ষা নেবে না, সামনে যে 24 যে আন্দোলন হলো, এখান থেকে শিক্ষা আছে না? কেউ কোনো শিক্ষা নেই না। তো শিক্ষা নিলে তো আমরা তো 69-এর গণ অভ্যুত্থানের মধ্যে ডাইরেক্ট মিছিল করেছি, গিয়েছি, রাস্তায় হাঁটছি, দেখেছি। তো সেটার থেকে শিক্ষা নিয়ে কি বঙ্গবন্ধু দেশ চালাইলো?
তিনি স্বাধীনের আগ পর্যন্ত জাতির পিতা ঠিক আছেন, কিন্তু উনি 10ই জানুয়ারি 72 দেশে আসার পরে উনি কি সরকার ঠিক করে রাখছেন, ওই শিক্ষা নিয়েছেন? উনি নিজে গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে বাকশাল করে ফেললেন, গণতন্ত্র হত্যা করে ফেললেন, নিজের পার্টি সামাল দিতে পারলেন না। তার মুখেই তো বললো গাজী আমার কম্বল খুই, সবাই পায় সোনার খনি, আমি পাই সোরের খনি। হ্যাঁ, কিন্তু তার বিপরীতেও বলছি লাল গোড়া দাবড়াই দেবো। কোথায় সেটা শিকদার? তো শিক্ষা তো কেউ নেয় না। আবার এখন ক্ষমতায় আসার পরে বিএনপি যদি এসে যায়, আসলো জামাত আসলে তো তাদের একটা ভিন্ন, এটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার, সেটা অন্য জিনিস। হ্যাঁ, বিএনপিকে আবার হাওয়া ভাবন করবে কিনা, যে আওয়ামী লীগ স্ট্রাইক করলে, হরতাল করলে তখন তারেক রহমান সেখানে ক্রিকেট খেলছে। তো এখন তার ম্যাচুরিটি হওয়ার পরে আবার সেগুলো মনে থাকলে শিক্ষা নিলে না, কেমন আবার খোয়াব হবে কিনা, আবার দলীয় কলম হবে কিনা। আমরা একসময় বাইশা ভাইয়া দুজন নিয়ে শুনতাম, একটা বাইশা আমার ফেনীর হাজারি, জয়নাল হাজারিতে বাইশা বলা হতো, আর তারেক রহমানের ভাইয়া ডাকতো। তো এই পর্যায়ে চলে আসার পরে আগেরগুলো যে উদারনীতির কথাবার্তা বলছে, ফেয়ার ফয়েলেসে শুরু করে যদি সেটার প্রতিশোধে না যায়, আমরা একটা ভালো আশা করি, বিশেষ করে আমলাতন্ত্র এবং রাজনীতির মধ্যে দলীয়করণ না থাকলে। আরেকটা জিনিস আমার একটা সবসময় ইচ্ছা হয়, জোট উঠাই দেওয়া দরকার। রাজনীতিতে যদু মধু রামসাপ সব খালি ওই এক সিটের জন্য জোট হবে। আরেকখানে আপনি তাজ্জব হয়ে দেখতেছেন না, রাজনীতি কাকে বলে? যে জামাত বিএনপির এক ফোঁটা রহমতের জন্য জিব্বা বাই করে হা করে থাকতো, সে জামাত এখন বিএনপিকে চ্যালেঞ্জ দেয়। আর যে বঙ্গবন্ধু ছাড়া দেশ হয় না, জাতির পিতা অনেকে বলতে চায় না, এখন তার বাড়ির ইট ভাঙে সবাই, কেউ কিছু কয় না। তো ইতিহাস তো ঘুরে ঘুরে কী দেখাচ্ছে, কোনোটাই টিকবে না। আপনার টোটাল এখন থেকে 50 বছর পরে, 100 বছর পরে এই জুলাই অভ্যুত্থানের নায়ক বা কে নায়িকা হবে, এগুলো কি থাকবে? ইতিহাস ফিল্টার করে যখন করবে তখন দেখা যাবে যে অরিজিনাল যারা আসলে নেতা তারা টিকে থাকবে। জি, আমি আশা করি ভালো হবে যদি তারা আসলে যেটা ইতিহাস থেকে শিক্ষা যদি নিয়ে থাকে, কিন্তু নেই না। তো আপনি বুঝেন না কি নিলে কি এটা হয় নাকি, 3 জনে ধরে এক পায়ের উপর দাঁড়া করাতে পারে না, তারপরও 3 সিটে দাঁড়ায় যায়। রাজনীতি ক্ষমতা বলে একটা কথা, কি করবেন?